প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি সালাউদ্দিন, সহকারী শিক্ষক, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনা। তো আজকে আমরা তোমাদের অর্থের সময়মূল্য অধ্যায় নিয়ে কথা বলবো। তো অর্থের সময়মূল্য অধ্যায়ের বিষয় শুরু করার আগে আমি একটি অঙ্ক বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তার আগে অর্থের সময়মূল্য কি সে সম্পর্কে অল্প একটু বলে নিই। অর্থাৎ অর্থের সময়মূল্য বলতে আমরা কি বুঝি, যে আজকে যে টাকা আমার কাছে মনে করো ধরো 100 টাকা আছে, 1 বছর পরে এই 100 টাকা আর 100 টাকা থাকবে না, হয়তো এই 100 টাকা বেড়ে 110 টাকা হবে। অর্থাৎ পার্সেন্টেজ যদি 10 হয় তাহলে 1 বছরে 10 টাকা বৃদ্ধি পাবে। আমি আরও সহজ করে যদি উদাহরণ দেই, ধরো তোমরা 2 বন্ধু এক জায়গায় যাচ্ছ। এখন এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে বলে যে দোস্ত, আজকে তুমি একটি ডিম কিনে আমাকে খাও, আমি তোমাকে পরে এই ডিমটা শোধ দিয়ে দেবো। তো কি হলো, এক বন্ধু আরেক বন্ধুকে ডিম কিনে খাওয়ালো। তো ডিমের মূল্য আজকে যা ছিল, 1 বছর পরে সেই বন্ধু সে ডিম একটা কিনে খাওয়াচ্ছে। তখন বলছে দোস্ত, তুমি যে আমাকে 1 বছর আগে একটা ডিম তোমাকে আমি খাইয়েছিলাম, সেটা তুমি 1 বছর পরে এসে আজকে খাওয়াচ্ছ, এতে আমার লস হচ্ছে কার্যত। কারণ এই 1 বছরে এই ডিমটা যদি দিয়ে আমি যদি বাচ্চা ফুটাতাম মুরগির, তাহলে কি হতো, সেই একটা বাচ্চা 1 বছরে আরও প্রায় 20টা ডিম দিতে পারতো, বা 20+ ডিম দিত, আর একটা মুরগি থাকতো। তাহলে 1 বছরে আমার কি 20টা ডিম এবং একটি মুরগি লস হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্থের মূল্য ঠিক এভাবেই বৃদ্ধি পায়। আজকের একটি ডিম যেমন 1 বছর পরে আরও 20টি ডিম এবং একটি মুরগির সমান হতে পারে, তেমনিভাবে আজকের 100 টাকাও 1 বছর পরে নিশ্চয়ই এর থেকে বেশি হতে পারে। এই যে সময়ের ব্যবধানে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, অর্থের মূল্যের যে একটা মান বৃদ্ধি পায়, এই জিনিসটাই হলো অর্থের সময়মূল্য। অর্থের সময়মূল্য আমরা কেন শিখি? আমরা ব্যক্তি জীবনে অর্থের সময়মূল্য আমাদের কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ এই যে বললাম যে আমরা যদি বিভিন্ন ধরনের লেনদেন করি, সেই লেনদেনের ক্ষেত্রে অর্থের মূল্য আমাদের জানা প্রয়োজন। যে আজকে আমি একটা টাকা কোথাও রাখতেছি, নির্দিষ্ট সময় পরে সেই টাকাটা কত আমি বেশি ফেরত পাবো বা কত টাকা আমি অতিরিক্ত পাবো, সেই জিনিসটা বের করার জন্য আমাদের অর্থের সময়মূল্য লাগে। বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য আমাদের অর্থের সময়মূল্য লাগে। আমাদের সঞ্চিত টাকা আমরা যদি কোথায় গচ্ছিত রাখতে চাই, তাহলে সেই গচ্ছিত টাকা কে কত হারে আমাকে ফেরত দিবে সেটা জানার জন্য আমাদের অর্থের সময়মূল্যের প্রয়োজন হয়। তো আমরা প্রথমেই একটি অঙ্ক বোর্ডে লিখেছি, 3য় অধ্যায় অর্থের সময়মূল্য অধ্যায়ে, যে জনাব ফরহাদ হোসেন তার 10 লক্ষ টাকা 10% সুদে সোনালী ব্যাংকে জমা রাখতে চান, তাই না? 2 বছর পরে তিনি কত টাকা ফেরত পাবেন? ধরলাম যে 2 বছরের জন্য উনি জমা রাখতে চাচ্ছেন, 2 বছর পরে উনি কত টাকা ফেরত পাবেন। তো আমাদের এই জিনিসটা বের করতে হলে পরে আমাদের কি জানতে হবে? একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমরা আগে প্রথমে শিখি, যে আমাদের সূত্রটা কি। এটা হচ্ছে ভবিষ্যতে উনি পাবেন, তার মানে ভবিষ্যৎ মূল্য। দ্যাট মিনস ভবিষ্যৎ মূল্যকে আমরা এফভি লিখতে পারি, এফভি, তাই না? প্রথমে লিখতে পারি উই নো লিখে এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n। পাশে আমরা একটু এখানে একটু লিখে রাখি এই জিনিসটা, যে এখানে কি কি আছে। এই যে ওনার যে 10 লক্ষ টাকা কাছে রয়েছে, এই 10 লক্ষ টাকা কিন্তু বর্তমান রয়েছে, বর্তমান মূল্য বা পিভি, বর্তমান মূল্য বা পিভি। পিভি সমান বর্তমান মূল্য, বর্তমান মূল্য বা বর্তমান মানি। কত টাকা রয়েছে ওনার? 10 লক্ষ টাকা কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে উনি রাখতে চাচ্ছেন কত পার্সেন্ট সুদে? সুদের ক্ষেত্রে সুদের হার হচ্ছে আই, রেট অফ ইন্টারেস্ট। সুদের হার বাংলায় লিখে দিলাম আমি, সুদের হার। তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে? 10% হারে, 10% হারে। আপনার জানি পার্সেন্টেজ থাকলে পরে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা যদি এটাকে দশমিক আকার রূপান্তর করতে চাই, 0.01। এরপরে সময় কত সময়ের অঙ্কটা, মানে কয় বছরের জন্য রাখতে চান উনি? 2 বছরের জন্য রাখতে চান। n সমান 2 বছর, অর্থাৎ নাম্বার অফ ইয়ার। n বলতে বোঝায় নাম্বার অফ ইয়ার। তাহলে এখন যদি আমরা একটু এখানে সূত্রের এই যে ইকুয়েশনগুলো লিখেছি, আমরা এই ইকুয়েশনগুলোতে আমরা যদি মানগুলো ইনপুট করি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো, 10 লক্ষ পিভি বর্তমান মূল্য
এরপরে এটা সূত্রের 1, সুদের হার 0.01%। আমি একটু মনে মিসিং করেছি, দুঃখিত। আমি এটা 10 হবে টু দি পাওয়ার n। n কয় বছর? 2 বছর। যদি আমি পরের লাইনে যদি ক্যালকুলেশন করি 10 লক্ষ, এর সাথে এইটা যোগ করলে হবে 1.10 পাওয়ার 2। এটা 2 থাকার কারণে পরের লাইনে আমার কি হচ্ছে, এই যে পাওয়ার 2 থাকার কারণে একটু 2 বার গুণ হবে 1.10। তাহলে একটু 2 বার যদি গুণ হয় আমরা গুণ করে লিখতে পারি 10 লক্ষর সাথে গুণ করে লিখবো আমরা একটু পাওয়ার দিয়ে দেই। পাওয়ার দিলে কত আসতেছে? 1.10 ইন্টু 1.10। যদি আমরা এটা লিখি 1.21, অর্থাৎ 1.21। লাস্ট লাইন আমরা যদি আনসার লিখি এটার সাথে, যদি আমরা 10 লক্ষ গুণ করি তাহলে আমাদের গুণ করে দাঁড়াচ্ছে, ফাইনালি আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 1,21,000 টাকা, তাই তো? সরি, 12,10,000 টাকা। আমি দুঃখিত, 12,10,000 টাকা। অর্থাৎ উনি যদি সোনালী ব্যাংকে 10 লক্ষ টাকা আজকে জমা রাখেন 10% সুদে, 2 বছর পরে সোনালী ব্যাংক থেকে উনি এই টাকাটা ফেরত পাবেন। এক্ষেত্রে ওনার প্রফিট হচ্ছে এই 10 লক্ষ টাকার অতিরিক্ত 2,10,000 টাকা বেশি, সুদের হার এত। এখন আমরা এই জিনিসটাই যদি আরেকজনের ক্ষেত্রে দেখি, যে আরেকটা অঙ্ক আমরা খেয়াল করি। পরে আমরা একটি অঙ্ক যাই, একই নিয়মের আর কি। আমরা আরেকটা অঙ্ক দেখি, যে চাণক্য তার পেনশনের 25 লক্ষ টাকা চাণক্য তার পেনশনের 25 লক্ষ টাকা 12% সরল সুদে 2 বছরের জন্য রূপালী ব্যাংকে জমা রাখতে চান। নির্দিষ্ট সময় পরে তিনি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন? ঠিক আগের অঙ্কের মতোই। আগের অঙ্কে দেখেছিলাম জনাব ফরহাদ সাহেব তার 10 লক্ষ টাকা 10% সুদে সোনালী ব্যাংকে 2 বছরের জন্য জমা রেখেছেন। 2 বছর পরে তিনি ফেরত পেয়েছিলেন 12,10,000 টাকা। এখন এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জনাব চাণক্য তার পেনশনে 25 লক্ষ টাকা 12% সরল সুদে 2 বছরের জন্য রূপালী ব্যাংকে জমা রাখতে চান। নির্দিষ্ট সময় পরে তিনি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন। তাহলে সেই একই সূত্র আমরা যেটা শিখেছিলাম, প্রথমে আমরা লিখি উই নো। আমরা কি জানি উই নো? আমরা লিখতে পারি এফ বি, অর্থাৎ উনি যে টাকাটা আজকে জমা রাখবেন 25 লক্ষ টাকা, টাকাটা কিন্তু নির্দিষ্ট সময় পরে মানে ভবিষ্যতে ফেরত পাবেন। তো এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমি আবারও বলছি, এফতে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, আর পিভিতে প্রেজেন্ট ভ্যালু, এটা সূত্রের 1, এবং এই আইটা সুদের হার, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার। ঠিক এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু কত দেখতে পাচ্ছি, এটা তাই না? প্রেজেন্ট ভ্যালু 25 লক্ষ টাকা।
বলে সূত্রের 1 সুদের হার কত আছে 12%। আমি আগেই বলেছি সুদের হার যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট লিখে আমরা 100 দিয়ে যদি ভাগ করি 0.12 আসবে, 0.12 আসবে। দ্যাট মিনস 1-2। আর সময় কত? সময় এটা সুদের হার, এটা সময় 2 বছর, এখানে 2 হবে। তাহলে আমরা যদি পরের লাইনে যাই 25 লক্ষ আর এটা যোগ করলে হবে 1.12 টু দি পাওয়ার 2। এখন আমরা যদি ক্যালকুলেটরে এটা হিসাব করে দেখি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত আমরা একটু দেখি, ঠিক আগের নিয়মে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রে এইটা লেখার পরে পাওয়ার দেওয়ার সুযোগ রয়েছে। পাওয়ার স্কোয়ার চাপলে পরে বা এক্স এর উপর একটা স্কোয়ার টাইপের আছে, সেই স্কোয়ার চাপলে পরে আমরা খুব সহজে এটা বের করতে পারবো। তাহলে আমরা দেখি কত আছে। আমরা দেখতে পাচ্ছি 1.2544 আসছে। এক 1.2544, তাই না? 1.2544। এখন এটার সাথে যদি 25 লক্ষ আমরা গুণ দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে কেমন? আমরা দেখতে পাচ্ছি 31,36,000 আসে সর্বশেষ। আমরা যদি একবার এই লাইনটা এইখানে যদি লিখে ফেলি এটার সাথে গুণ করে 31,36,000 উনি নির্দিষ্ট সময় পরে এই টাকাটা উনি ফেরত পাবেন। আবার এখানে এই একই নিয়মের অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু 5 বছর হতে পারে, 10 বছর মেয়াদিও রাখতে পারে। অর্থাৎ আমরা এই বছরের মান চেঞ্জ করে আমরা কি করতে পারি, এটা রেজাল্ট 5 বছর মেয়াদি রাখলে এখানে 5 এর অর্থাৎ এটা 5 বার গুণ হবে বা পাওয়ার 5 দিলে হবে। অর্থাৎ বছরের মান চেঞ্জ হলে পরও অঙ্কের সূত্র কিন্তু একই থাকবে। এটা হচ্ছে সরল সুদ, অর্থাৎ বছরে একবার সুদ গণনা করা হয়। এই অঙ্কের ক্ষেত্রেই আমরা আরেকটু অতিরিক্ত কিছু দেখতে পাবো যে উনি যদি এই টাকাটা রেখেছেন কত বছরের জন্য, 2 বছরের জন্য। এখন বছরের সুদ একাধিকবার গণনা করা হয়, দ্যাট মিনস চক্রবৃদ্ধিকরণ। যে উনি চাণক্য তার পেনশনের 25 লক্ষ টাকা 12% সরল সুদে সরল সুদে না লিখে 12% সুদে 2 বছরের জন্য জমা রাখলেন কোথায়, রূপালী ব্যাংকে। এবং সেই টাকাটা দেখা যাচ্ছে কি যে সুদ বছরে 2 বার হিসাব করা হয়, সুদ বছরে 2 বার হিসাব করা। অর্থাৎ এই অঙ্কের সাথে আমরা একটু বাড়াই দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, এই একটা অঙ্ক নিচের দিকে মুছে দিচ্ছি যে ওনার এই টাকাটা যে উনি রেখেছেন সেই টাকাটা বছরে 2 বার সুদ গণনা করছে। 2 বছরের জন্য জমা রাখতে চান, সুদ বছরে 2 বার, বছরে 2 বার সুদ গণনা করা হয়। নির্দিষ্ট সময় পরে সে আবার একই কথা, নির্দিষ্ট সময় পরে তিনি কত টাকা ফেরত পাবেন, ফেরত পাবেন। তাহলে আমি কিন্তু এখানে এক আগের অঙ্কের সাথে সামান্য একটু চেঞ্জ এসেছে। আগের অঙ্কে কিন্তু 31,36,000 উত্তর এসেছিল, এখানে পাশে লিখে রাখলাম 31,36,000, তাই না? এটা একটা উত্তর এসেছে। এখন আমরা এই যে বছরে 2 বার সুদ গণনা করা হয় এইটুকুর কারণে কি চেঞ্জ আসতে পারে, সূত্র প্রায় একই থাকবে। উই নো FB সমান সমান PV ইন্টু 1 প্লাস I বাই M, N এর সাথে একটা M হবে। এখন এই M কি জিনিস? M হচ্ছে যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয় বা চক্রবৃদ্ধিকরণ হয়, বছরে কিন্তু 3 বার সুদ গণনা করা হতে পারে, 4 বার সুদ গণনা করা হতে পারে, বছরে 6 বারও সুদ গণনা করা হতে পারে, বা বছরে 12 বারও সুদ গণনা করে, প্রতি মাসে সুদ কাউন্ট করে, চক্রবৃদ্ধিকরণ যেভাবে করে। তো এখানে বলছে বছরে 2 বার সুদ গণনা করা হয়। আমরা আগের অঙ্কে করেছি বছরে 1 বার সুদ গণনা করে, এই অঙ্কে 2 বার সুদ গণনা করে। সেই যখনই বছরে একাধিকবার সুদ গণনার কথাটি আসবে
তখন আমাদের অঙ্কে এই একটা এম এর ফাংশন আসবে, একটা এম এর ফাংশন, নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই মাল্টিপ্লাই কতবার মাল্টিপ্লাই হয় বা কতবার গুণ হয় সুদ গণনা করা হয় সেই জিনিসটার জন্য এম। এখানে এম যেহেতু বছরে 2 বার গণনা করে, এম এর মান 2। আবার এই কথাটা না রেখে 6 মাস পর পর সুদ গণনা করা হয় লেখা থাকতে পারতো, সেক্ষেত্রেও 2 আসতো। দ্যাট মিনস এম সমান সমান 2। আর পিভিতে লিখা আছে আগের অঙ্ক মতোই 25 লক্ষ টাকা, এন 2 বছর, এন 2 বছর। তাহলে আমরা আসি একটু ফাংশন করি, 25 লক্ষ এর সাথে 1 যোগ করলে পরে এখন এখানে এটার মান কত, 0.12। এই যে নিচে 2 দিয়ে ভাগ, এটা 2 বছর, এর সাথে কি হবে, যেহেতু বছরে 2 বার সুদ গণনা করে সেহেতু আর একটা 2 এর সাথে গুণ হবে। যদি এখানে 3 বছর হতো তো 3 সাথে 2 গুণ 6 হতো। এখন আমরা এটা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, এটা আগে প্রথমে আমরা ভাগ করব, 0.1 দিকে আমরা প্রথমে ভাগ করব 0.1 দিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 0.06। এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1.06 আসবে। 25 লক্ষ দাঁড়াচ্ছে 1.06 টু দি পাওয়ার 3 দুগুণ, এখানে আসবে কত, সরি 2 দুগুণ 4। এখন এর যদি আমরা পাওয়ার করি 4 বার গুণ হবে, বা এটাকে আমরা কি দেখতে পাবো, পাওয়ার সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা যদি পাওয়ার করি একবারই করতে পারবো, 1.06 তাহলে আমরা যদি এটাকে 4 বার গুণ করি, গুণ করার পরে আমাদের আসবে হচ্ছে 1.26267696। এটা আমরা অর্থাৎ আমাদের ফাইনালি আমাদের রেজাল্টটা দাঁড়াবে, এটা দশমিক করলে পরে আমি এখানে একটু পাশে লিখে দিচ্ছি যেহেতু নিচে জায়গা কম, 1.262676 সামথিং। আমরা দশমিকের 4 ঘর পর্যন্ত নিলে অঙ্ক হবে কেমন। আমি সরাসরির সাথে 25 লক্ষ টাকা গুণ করছি, তাহলে দাঁড়াবে 31,56,192 টাকা। যদি এটা ক্যালকুলেশন করি আমি 31,56,192 এই টাকাটা আসছে আমাদের। তাহলে রেজাল্ট আসলো কত ফাইনালি, এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে আমি দশমিক লিখেছিলাম 31,56,192। শুধুমাত্র সুদ বছরে 2 বার গণনা করার কারণে, এই যে আগেরটাতে সর্বসুদের কারণে 31,36,000 হয়েছিল, এই অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে 31,56,000 হচ্ছে। অর্থাৎ ডিফারেন্স হচ্ছে কত আমার, 31,36,000, অর্থাৎ আমার ডিফারেন্স হয়েছিল 20,000, ডিফারেন্স হচ্ছে 20,192 টাকা। 20,000 টাকার ডিফারেন্স শুধুমাত্র বছরে 2 বার সুদ গণনা করার কারণে। এটি হলো চক্রবৃদ্ধিকরণ। যদি কোনো অঙ্কে দেখা যায় যে একাধিকবার সুদ গণনার কথা বলা হয়েছে, তখনই আসবে কি এম। আর এম আসলে যতবার সুদ গণনা করার কথা বলা হয়েছে এম এর মান তত আসবে। আর এম কোথায় ভাগ হয়, আয়ের সাথে এম এর ভাগ, এন এর সাথে এম এর গুণ। তাহলে আমরা আজকে এই 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 আরেকটা নতুন জিনিস শিখলাম কেমন। আমরা এই টাইপের অঙ্ক বইতে যতগুলো আছে সেগুলো চেষ্টা করব। আচ্ছা, এরপরে আর একটা আসি যে এই আজকে যে আমার কাছে কিছু টাকা আছে, আমি সেই টাকা ভবিষ্যতে নির্দিষ্ট হারে কত পাবো সেটা জানার জন্য, তাই না, যতটুকু করলাম সেই কাজটুকু। কিন্তু এর উল্টোটাও তো ঘটে, কেমন এর উল্টোটা ঘটে না, এর উল্টোটা ঘটে থাকে যে আমি 5 বছর পরে বা 2 বছর পরে বা 3 বছর পরে কিছু টাকা আমার দরকার। আমি চিন্তা করলাম যে আজ থেকে 2 বছর পরে আমি একটি মোটর বাইক কিনবো। এখন 2 বছর পরে একটি মোটর বাইকের দাম হতে পারে ধরলাম 2 লক্ষ টাকা। এখন আমি চিন্তা করলাম 2 বছর পরে একটি মোটর বাইক কিনবো 2 লক্ষ টাকা, তো 2 বছর পরে একবারে 2 লক্ষ টাকা আমার পক্ষে জমানো সম্ভব না। তার চেয়ে বরং আমি আজকে ব্যাংকে কিছু টাকা জমা রাখি যে আগামী 2 বছর পর আমার 2 লক্ষ টাকা লাগবে, তাহলে আজকে
আমার কাছে কিছু টাকা আছে, এখন সেই টাকাটা জমা রাখি, বাট কত টাকা রাখবো সেটা আমি জানি না। যে আমি 2 বছর পরে 2 লক্ষ টাকা আমি চাই, আজ থেকে 2 বছর পরে আমার 2 লক্ষ টাকা দরকার, 2 লক্ষ টাকা চাই। আমি একটি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে ভাই, বা ব্যাংকের অফিসারদের বললাম যে স্যার, আমার কাছে আমি 2 বছর পরে একটি মোটরসাইকেল কিনতে চাই, তো মোটরসাইকেলটার দাম 2 লক্ষ টাকা, তো 2 বছর পরে কিনতেছে, আজকে আমাকে কত টাকা জমা রাখতে হবে, যে সেই টাকা, সেই পরিমাণ টাকা জমা রাখলে 2 বছর পরে এসে আমাকে আপনি 2 লক্ষ টাকা দিবেন, এটা জানার দরকার হয় না? দ্যাট মিনস আজকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমি জমা রাখতে চাই, কিন্তু 2 বছর পর আমি 2 লক্ষ টাকা পাবো। দ্যাট মিনস আমি ভবিষ্যতে 2 লক্ষ টাকা আমি নিতে চাই। ভবিষ্যতে এফবি আমি পাচ্ছি কত টাকা? 2 লক্ষ টাকা। আজকে কত রাখবো আমি সেটা জানি না। কত বছর পরে পাচ্ছি আমি? 2 বছর পরে। আমি কিন্তু 2 বছর পরে 2 লক্ষ টাকা পরে বছর দিয়ে দিলাম। এখন আপনি আপনার ব্যাংকে যা সুদের হার সেই অনুসারে বললো, ব্যাংক কর্মকর্তা বললো যে আমার ব্যাংকে 8% সুদ দেয়। দ্যাট মিনস আয় সমান সমান 8%, আয় সমান সমান 8%, দ্যাট মিনস 0.08%। এখন 2 বছর পরে 2 লক্ষ টাকা পেতে চাই 8% সুদে, তাহলে আজকে আমাকে কত টাকা জমা রাখতে হবে? তো ঠিক আছে, আমি প্রশ্নটা মূলত লিখে ফেলি। এরপরে যে নাম দিলাম, কি দেব? 4 নম্বর দিই, জনাব অসীম 2 বছর পরে 2 লক্ষ টাকা পাবার আশায় %8 সুদে সোনালী ব্যাংকে আজকে কিছু টাকা জমা রাখতে চান, প্রশ্ন দেই, জনাব অসীমকে কত টাকা জমা রাখতে হবে, তাই না? জনাব অসীমকে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ এখন কত টাকা জমা রাখতে হবে। আমি প্রথমেই বলেছি যে উনি টাকাটা পেতেছেন 2 বছর পরে, তাহলে আজকে কত টাকাটা জমা রাখতে হবে, দ্যাট মিনস আজকে টাকাটা বের করতে হবে, দ্যাট মিনস পিভি বের করতে হবে। পিভি এইটার সূত্র, ওইটা কি একটু ঘোরালে এই সূত্রটা হয়। আগেরটা করেছি আমরা এফভি, যে ভবিষ্যতে কত টাকা পাবে, আর আজকে লিখছে আজকে কত টাকা জমা রাখতে হবে। সেক্ষেত্রে পিভি সমান সমান এটা হবে, সরি, এফভি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ওটাকে ভাগ করা আর কি, বর্তমান মূল্যটাকে। তো আমরা ভবিষ্যতে পেতে চাই উনি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পাবার আশায়, তাহলে আমি লিখলাম 2 লক্ষ টাকা। আচ্ছা, সুদের হার বলেছি কত %? 8%, তার মানে 0.8। কয় বছর পরে পেতেছেন উনি? 2 বছর পরে। তাহলে আজকে তাকে কত টাকা জমা রাখতে হবে সেটা আমরা কিভাবে জানবো? 2 লক্ষ, এখানে আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে আমি একটু দেখি সেটা। 1.08 এটা যোগ করলে হবে গুণন দাঁড়াচ্ছে সে 1.1664, 1.1664। লাস্ট লাইন আমি যদি এখানে আবার পাশে লিখি, এটা যদি পাশে লিখি তাহলে এটাকে এটা ভাগ করে 2 লক্ষ ভাগ 1.1664 যদি আমি লিখি, দাঁড়াচ্ছে যে 1,71,468 টাকা।
1,71,400 দুঃখিত 468 টাকা। অর্থাৎ জনাব অসীম আজ থেকে 2 বছর পরে 2 লক্ষ টাকা পেতে চান, তাহলে আজকে এবং সুদের হার 8% দেবে সোনালী ব্যাংক, সেক্ষেত্রে আজকে তাকে 1,71,000 টাকা জমা রাখতে হবে। এটাই আজকের প্রেজেন্ট হলো। আজকের 1,71,000 টাকা 1,71,468 টাকা 2 বছর পরে হবে 2 লক্ষ টাকা। আমাদের দুইটা জিনিসই আছে, অর্থাৎ আমি আজকে কত টাকা পেতে চাই বা 1 বছর পরে কত টাকা পেতে চাই বা 5 বছর পরে কত টাকা পেতে চাই, সেটা কিন্তু আমাদের জানার খুব সহজ। শুধু বছর চেঞ্জ করে, সুদের হারও চেঞ্জ হতে পারে, শুধু বছর চেঞ্জ হতে পারে বা সুদের হার চেঞ্জ হতে পারে, টাকার পরিমাণ চেঞ্জ হতে পারে, সূত্রের কোনো হেরফের হবে না। আবার এইখানেও যদি এই একই অঙ্কে যদি আমরা একটু সামান্য চেঞ্জ করে দিই যে উনি অসীম 2 বছর পরে 2 বছর পরে জনাব অসীম 2 বছর পরে 2 লক্ষ টাকা পাবার আশায় 8% সুদে সোনালী ব্যাংকে আজকে কিছু টাকা জমা রাখতে চান। সোনালী ব্যাংক যদি বছরে যে একাধিকবার সুদ গণনা করার কথা বলতো, যে বছর সোনালী ব্যাংক বছরে 2 বার সুদ গণনা করে, সেক্ষেত্রে কি হতো, আবার সেই আয়ের নিচে এম আসতো বা এন এর পাশে এম আসতো, আমরা ঠিক একইভাবে ক্যালকুলেট করতাম। এই ছিল মূলত এই অঙ্কগুলো। তো আমরা আজকে শিখলাম কিভাবে ভবিষ্যৎ মূল্য বের করতে হয় এবং কিভাবে বর্তমান মূল্য বের করতে হয়। অর্থাৎ আমার কাছে টাকা থাকলে আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এভাবে প্র্যাকটিস করবে। তোমরা আশা করি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি আরো জানতে পারবে। তো ঠিক আছে, তোমাদেরকে আগামী ক্লাসে আমি টাইম ভ্যালু অফ মানির যে সৃজনশীল অঙ্ক আছে সেই সৃজনশীল অঙ্কটি দেখাবো। ঠিক আছে, এর মধ্যে তোমরা ভালো থেকো, নিজেদের সুস্থ রাখার চেষ্টা করো, স্বাস্থ্য সচেতনতা মেনে চলো। বাই বাই।